তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি শ্যাটার্ড মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে এই মুভিটা বানানো হয়েছে সেই সমস্ত ছেলেদের জন্য যারা কিনা যেই কোনো মেয়েকে দেখার পরেই তাকে পছন্দ করে ফেলে আর তার প্রেমে হাবুডুবু খাওয়ার জন্য রেডি হয়ে থাকে। আর যদি ভুল করে সেই মেয়েটা তাকে একবার দেখে ফেলে তাহলে তো হয়েই গেল, সে সোজা চলে যায় ফার্মেসিতে, হার্টবিট কমানোর ওষুধ কেনার জন্য। তো যাই হোক, বুঝতেই পারছেন মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ক্রিস নামের খুবই ধনী একটা লোককে, যে কিনা তার ওয়াইফ জেমির সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলছিল। আসলে আমরা তখন জানতে পারি যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, আর এই জন্য ক্রিস খুবই আপসেট হয়েছিল, কারণ ক্রিস কোনোভাবেই চাইছিল না তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাক, কারণ যদি এমনটা হয়ে যায় তাহলে ক্রিস তার বাচ্চা থেকে অনেকটা দূরে চলে যাবে। তবে যাই হোক, এরপরে যখন ক্রিস একটা সুপার শপে চলে আসে তখন সে দেখতে পারে খুবই সুন্দর একটা মেয়েকে, যার নাম ছিল স্কাই। আসলে তাকে দেখে মনে হচ্ছিল যে হয়তোবা সে বৃষ্টিতে একটু ভিজেও গিয়েছিল। এখন যখনই সে ক্রিসকে দেখতে পারে তখন সে গিয়ে নিজে থেকেই তার সঙ্গে কথাবার্তা শুরু করে, আর সে তাকে জিজ্ঞেস করে যে আমাকে কি কোনো একটা ভালো ব্র্যান্ডের মদ আপনি সাজেস্ট করতে পারেন, কারণ আমি আসলে মদ সম্পর্কে তেমন বেশি জানি না। তো এই জন্য ক্রিসও তাকে একটা সস্তা মদ সাজেস্ট করে দেয়, আর এই ফাঁকে তাদের মধ্যে আরও একটু কথাবার্তা হয়ে যায় আর তাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিংও হয়ে যায়। তবে এরপরে যখন ক্রিস সব থেকে বাইরে আসে তখন সে জানতে পারে স্কাই যেই উবারটা কল করেছিল সেই উবারটা আসলে মিস হয়ে গিয়েছে, এই জন্য স্কাই এখন প্রচণ্ড টেনশনের মধ্যে আছে। তবে তখন ক্রিস তাকে একটা ফ্রি রাইড অফার করে, আর স্কাইও এটার জন্য 1 সেকেন্ডের মধ্যেই রাজি হয়ে যায়, সে 1 সেকেন্ড চিন্তাও করে না। তো এর একটু পরে যখন তারা স্কাইয়ের রুমের সামনে চলে আসে তখন ক্রিস শুনতে পারে যে তার রুমের মধ্য থেকে অনেক বেশি হইচয়ের শব্দ হচ্ছে, প্রচণ্ড জিনিসপত্র ভাঙচুরের শব্দ হচ্ছে। আর এগুলোর জন্য যখন ক্রিসের একটু সন্দেহ হয় তখন স্কাই তাকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করে বলে। সে বলে যে আসলে তারা হচ্ছে আমার ফ্রেন্ড, যারা কিনা মাঝে মধ্যে আমার বাসায় এসে মাতাল হয়ে উল্টা পাল্টা কর্মকাণ্ড করতেই থাকে, বিভিন্ন জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ক্রিসের একটু সন্দেহ হয়ে যায়, এই জন্য সে স্কাইকে তার নিজের বাসায় যাওয়ার অফার দেয়। সে বলে যে তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো, যখন তোমার বন্ধুরা শান্ত হয়ে যাবে তখন তুমি আবার তোমার বাসায় ব্যাক করো। আর এইটা শোনার পরে স্কাই আবারও 1 সেকেন্ডের মধ্যেই রাজি হয়ে যায়, সে চিন্তা করার 1 সেকেন্ড সময়ও নেয় না। এই জন্য তারা দুজন চলে আসে ক্রিসের বাসার সামনে। তবে এরপরে যখনই তারা ক্রিসের এমন লাক্সারিয়াস রুমের মধ্যে চলে আসে তখন এগুলো দেখার পরে স্কাইয়ের মুখটা হাঁ হয়ে যায় আর তার হোলটা অনেক বড় হয়ে যায়, মুখের হোল। আর তখন এই ব্যাপারটা ক্রিস তাকে ক্লিয়ার করেও বলে দেয় যে আমি খুবই বড় একটা অ্যাপ ডেভেলপ করেছিলাম, যেটাকে সেল করে আমি কয়েক মিলিয়ন ডলার পেয়ে গেছি। সো এই জন্য এখন আর আমার কাছে টাকা পয়সার তেমন একটা অভাব নেই, এই জন্য আমি ওয়েট করছি আমার রিটায়ারমেন্টটা এনজয় করার জন্য। আর তখন স্কাইও তার নিজের সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো তাকে ক্লিয়ার করে বলে। সে বলে যে সে আগে মডেলিং করতো, কিন্তু এখন সে অ্যাক্টিং করারও ট্রাই করছে। তবে সে যে খুব ভালো বা বড় কোনো মুভি বা সিরিজে কাজ করছে ব্যাপারটা এমনটাও না, সে অ্যাভারেজ টাইপের কিছু সিনেমাতে কাজ করেছে যেগুলো খুব একটা মানুষ দেখেও না। তো এরপরে তারা দুজন একটা সোফায় বসে মদ খাওয়া শুরু করে আর নিজেদের মধ্যে কথাও কন্টিনিউ করা শুরু করে। তবে আস্তে আস্তে করে যখন তাদের নেশা হাই হয়ে যায় তখন তারা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে না, তারা একে অন্যের সাথে এমন করে মিশে যায় যেন তাদের দুই দেহ এক শরীর, তাদের মধ্যে ডাটা ট্রান্সফার শুরু হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা যখন ক্রিস ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পারে তার পাশে কোথাও স্কাই নেই। আসলে স্কাই সেখান থেকে বেরিয়ে অলরেডি তার নিজের রুমের মধ্যে চলে গিয়েছিল। আর যখন সে তার অ্যাপার্টমেন্টে আসে তখন আমরা দেখতে পারি আসলে তার ফ্রেন্ড লিজার সাথে তার তেমন কোনো সমস্যা তো হয়নি, বরং কালকে রাতের বেলায় সে যেগুলো করছিল সেগুলো স্কাই তাকে করতে বলেছিল। আর যখন রাতের বেলা সে আসেনি তখন লিজা একটু বেশি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল, কারণ লিজা তাকে অনেকটা বেশি ভালোবাসে। আর ভালোবাসা হচ্ছে গিয়ে সেই ভালোবাসা যেটা কিনা সেই দেশে অ্যালাউ, আমাদের দেশে না। আর এদিকে ক্রিস তার মেয়েকে অনেক বেশি মিস করছিল, এই জন্য সে তার মেয়ের করা ড্রয়িংগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে তার মেয়ের সাথে কাটানোর সময়গুলো সম্পর্কে মনে করছিল। আর একটা সময় একাকিত্ব তার এতটাই বেড়ে যায় যে সে আর ঘরের মধ্যে একা বসে থাকতে পারে না, সে সোজা বাইরে চলে আসে একটা বারের মধ্যে। তবে যখনই সে বারে কিছু একটা অর্ডার করতে যাচ্ছিল তখনই তার পেছন থেকে তার কাছে স্কাই চলে আসে। আসলে স্কাই এই বারেই কাজ করে আর সে এই বারের মধ্যেই ড্রিঙ্ক সার্ভ করে। আর তাকে দেখার পরে ক্রিসও তাকে বলে দেয় যে দেখো, আমি তোমার কথাই চিন্তা করছিলাম আর এই জন্যই আমি এখানে চলে এসেছি। তো এর একটু পরে যখন স্কাইয়ের ডিউটি শেষ হয়ে যায় তখন তারা দুজন বার থেকে বেরিয়ে আসে আর তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাওয়া শুরু করে। আর আমরা জানি যে তারা এখন কোথায় যাবে আর কি করবে। তবে যখন তারা তাদের গাড়ির সামনে যায় তখন আমরা দেখতে পারি কিরজু নামের একটা চোর ক্রিসের গাড়িটাকে চুরি করার ট্রাই করে। এটা দেখার পরে ক্রিস তাকে শান্ত করার ট্রাই করে আর সে তার সাথে কোনো ঝামেলাও করতে চায় না। তবে কিরজু এতটাই রাগের মাথায় ছিল যে সে একটা লোহা নিয়ে এসে ক্রিসের পাটাই ভেঙে দিয়ে চলে যায়। এই জন্য বাধ্য হয়ে ক্রিসকে হসপিটালে যেতে হয় আর ডক্টররা তার পায়ে প্লাস্টার করে তাকে বাসায় পাঠিয়ে দেয়। এখন যখন স্কাই তাকে বাসায় নিয়ে আসে তখন ক্রিস তাকে ক্লিয়ার করে বলে
যে দেখো তোমার এত টেনশন করার দরকার নেই, কারণ আমি একটা প্রাইভেট নার্স হায়ার করেছি যে অল টাইম আমার দেখাশোনা করবে। তবে এইটা শোনার পরে স্কাই খুবই কিউরিয়াসিটি নিয়ে তাকে বলে যে নার্সের কি দরকার ছিল, নার্স দিয়ে তুমি কি করবে, আমি তো এখানে আসি তোমার সেবা করার জন্য, আমি অল টাইম তোমার সেবা করব। আর এইটা বলেই সে তার ছোট ভাইয়ের সেবা করা শুরু করে, তার 3 নাম্বার পায়ের। আর এরপরে ক্রিসও তাকে তার ঘরের সমস্ত পাসওয়ার্ড এবং কোথায় কি আছে সমস্ত ইনফরমেশন তাকে দিয়ে দেয়, কারণ এখন স্কাই তার বাসায় গিয়ে তার সমস্ত জিনিসপত্র নিয়ে সোজা তার বাসায় ব্যাক করবে। তবে যখন স্কাই তার নিজের বাসায় গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো প্যাক করা শুরু করে, তখন লিজা এই সমস্ত ব্যাপারটা দেখতে পারে। এই জন্য সে কোনোভাবেই চাইছিল না যে স্কাই তার ঘর ছেড়ে এখান থেকে চলে যাক। তবে স্কাইও খুব ভালো করে জানতো কীভাবে লিজাকে শান্ত করতে হয়, আর সে সেই টেকনিকটা ইউজ করেই তাকে শান্ত করার ট্রাই করে। আর এরপরেই আমরা দেখতে পারি স্কাই চলে আসে ক্রিসের বাসায়। আর এখানে তারা দিন রাত 24 ঘন্টা, যেমন কথায় আছে না প্যারাসিটামল 2 বেলা, তেমন 2 বেলা করে তারা এনজয় করা শুরু করে। আর এদিকে লিজার ঘরের সামনে লিজার ঘরের মালিক রোনাল্ড চলে আসে, আর সে বারবার করে দরজায় নক করা শুরু করে, কারণ তারা অনেক দিন ধরেই ভাড়া দিচ্ছিল না। আর যখন অনেকক্ষণ ধরে নক করার পরেও কেউ দরজা খুলছিল না, তখন সে বাধ্য হয়ে নিজের চাবি দিয়েই ঘরের মধ্যে ঢুকে পড়ে। তবে ঘরে ঢুকে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে বাথরুমে লিজা তার নিজের হাত কেটে সেখানে মারা গিয়েছে। এই জন্য বাধ্য হয়েই সে পুলিশকে কল দেয়, আর পুলিশকে সেটা বলে দেয় যে হয়তোবা যেহেতু স্কাই এখান থেকে চলে গেছে, এই জন্য এই যন্ত্রণা সে সহ্য করতে পারেনি, আর এই জন্যই হয়তো সে সুইসাইড করেছে। তবে এইটা শোনার পরে এই ডিটেকটিভ কোনোভাবেই বিশ্বাস করতে চায় না, কারণ পুলিশ রেকর্ডে স্কাই নামের কোনো মহিলা ছিলই না। আর এদিকে ক্রিস যখন তার ওয়াইফের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলছিল, তখন জ্যামি ডিভোর্স পেপারে সিগনেচার করার জন্য তাকে বারবার করে ফোর্স করছিল। তবে ক্রিস এই কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তাকে বারবার করে বলছিল যে আমার পাটা এখন ভেঙে গেছে, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি, সো এখন এগুলো নিয়ে আমার সঙ্গে কথাবার্তা বলো না। আর এগুলো শোনার পরে জ্যামিরও মনটা খারাপ হয়ে যায়। এই জন্য সে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মেয়েকে আমি তোমার সাথে মিট করাতে নিয়ে আসছি, যাতে করে তুমি একটু ভালো ফিল করতে পারো। আর এই জন্য ক্রিসও রাজি হয়ে যায়। তবে এরপরে পরদিন সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পারে তার পাশে তার ফোনটা নেই। এই জন্য সে পাগলের মতো হয়ে যায়। সে দ্রুত তার ট্যাবলেটটা চেক করতে চলে যায়, তবে তার ট্যাবলেটটাও আসলে কাজ করছিল না। আর তখনই তার নজরটা টিভির উপরে পড়ে, যেখানে সে দেখতে পারে লিজার মৃত্যু নিয়ে নিউজ করা হচ্ছে। এটা দেখার পরে সেও একটু শক্ট হয়ে যায়। তবে তখনই এখানে স্কাই চলে আসে। আসলে স্কাই KFC থেকে নাস্তা করার জন্য খাবার দাবার নিয়ে এসেছে। আর এখানে যখন ক্রিস স্কাইয়ের কাছে লিজার মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করে, তখন স্কাই এটার কোনো অ্যান্সারই দিচ্ছিল না, সে ব্যাপারটাকে ইগনোর করার ট্রাই করছিল। তবে এরপরে যখন সে স্কাইয়ের কাছে তার ফোন সম্পর্কে জিজ্ঞেস করে, তখন স্কাই খুবই ক্যাজুয়ালি বিহেভ করা শুরু করে। সে বলে যে নাস্তাগুলো খুবই ভালো হয়েছে, এমন নাস্তা আমি ডেইলি খেতে পারবো। তবে তখন ক্রিস তাকে বলে যে তোমার এখনই পুলিশ স্টেশনে যাওয়া উচিত, আর লিজার সম্পর্কে সমস্ত তথ্যগুলো তাকে জানানো উচিত, যাতে করে তারা এটা নিয়ে একটু ভালো করে ইনভেস্টিগেশন করতে পারে। তবে তখন লিজা তাকে বলে যে আমি কেন পুলিশ স্টেশনে যাব, যেখানে কিনা আমিই তাকে খুন করেছি। আর এইটা শোনার পরে ক্রিসের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। সে এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে লিসা তার ফোনের মাধ্যমেই তার সমস্ত গেটগুলোকে লক করে দেয়। এরপর সে ক্রিসকে বেহুশ করে একটা হুইল চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। আর এরপর সে সরাসরি তার ডিমান্ডটা বলে। সে তাকে বলে যে তোমার সমস্ত টাকাগুলো আমার দরকার। তবে যখন ক্রিস তাকে সরাসরি না করে দেয়, তখন স্কাই একটা ড্রিল মেশিন নিয়ে সোজা তার ভাঙার পায়ের এদিক দিয়ে ঢুকিয়ে ওদিক দিয়ে বের করে দেয়, যেই জন্য ক্রিসের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এই জন্য বাধ্য হয়ে সে তার সমস্ত অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে দেয়। আর এই সমস্ত ইনফরমেশনগুলো পাওয়ার পরেই স্কাই তার সমস্ত অ্যাকাউন্টগুলোকে খালি করা শুরু করে। তবে এদিকে যখন রোনাল্ড নামের সেই লোকটা তার নিজের ঘরটাকে পরিষ্কার করার জন্য আসে, কারণ কয়েকদিন পরেই সে নতুন ভাড়াটিয়া এখানে আনবে, তখন সে রুমের মধ্যে এই টেলিস্কোপটা পেয়ে যায়, যেটা কিনা আসলে বড় লোকদের সোসাইটির দিকে তাক করানো ছিল। আর যখন সেই টেলিস্কোপ দিয়ে দেখা শুরু করে, তখন প্রথম দিকে তো লুকিয়ে লুকিয়ে মানুষের ঘরের মধ্যে জিনিসগুলো দেখতে তার মজাই লাগছিল। তবে একটু পরে যখন সে ক্রিসের রুমের দিকে এই টেলিস্কোপটা ঘুরায়, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে সেখানে স্কাইকে দেখতে পারে, যে কিনা তার রক্ত লাগানো কাপড় চোপড়গুলো বদলাচ্ছিল। আর এগুলো দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হয়তোবা স্কাই কোনো একটা ইললিগাল কিছু বা আরও একটা খুন করার প্ল্যানিং করছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্কাই সেই কিরজু নামের লোকটাকে সোজা ক্রিসের রুমের মধ্যে নিয়ে আসে, যে কিনা তার গাড়িটা চুরি করার সময় ইচ্ছা করে তার পাটা ভেঙে দিয়েছিল। আর এখন আমরা জানতে পারি যে তারা দুজন মিলেই সমস্ত প্ল্যানিংটা করেছিল। আর এখন তারা ক্রিসের রুমের মধ্যে যত দামি দামি জিনিসপত্র আছে, পেন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু, সেগুলো তারা বিক্রি করার প্ল্যানিং করছিল। এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে তার জামা কাপড়গুলো বাদ দিয়ে তারা আর কিছুই ছাড়বে না, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো অলরেডি খালি হয়েই গেছে, এখন ঘরের জিনিসপত্রও খালি হওয়া শুরু হয়েছে। এখন যখন তারা এই সমস্ত জিনিসপত্রগুলোকে খুলে সেগুলোকে একটা গাড়ির মধ্যে ভরে সেগুলোকে সেল করতে চলে যায়, তখন এখানে রোনাল্ড নামের সেই লোকটা চলে আসে, যে কিনা প্রথমে এসে ঘরটাকে বাইরে থেকেই দেখা শুরু করে। তবে একটু পরে সে একটা গ্লাস ভেঙে ঘরের মধ্যে চলে আসে, আর সে এখানে এসে ক্রিসকে খুবই আহত অবস্থায় পেয়ে যায়।
এখন নর্মালি যদি কেউ এমন সিচুয়েশনের মধ্যে পড়তো আর তার সামনে কেউ একজন আহত অবস্থায় থাকতো, তখন সে তার সাহায্য করার ট্রাই করতো। তবে আসলে রোনাল্ডো হচ্ছে গিয়ে তাদের চেয়েও বড় হারামি। এই জন্য সে ক্রিসকে সাহায্য না করে সে তার সঙ্গে ডিল করা শুরু করে। এখানে রোনাল্ডোকে বলে যে আমি তোমাকে তখনই ফ্রি করব যখন তুমি আমাকে কিছু টাকা দিবে বা কিছু সম্পত্তি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিবে। আর তখন ক্রিস তাকে বলে যে আমার যত সম্পত্তি আছে সব কিছু আমি তোমাকে দিব, তুমি শুধুমাত্র এখন পুলিশকে কল দাও। আর এই জন্য রোনাল্ড পুলিশকে কল দেওয়ার জন্য তার কাছে ফোনটা চাওয়া শুরু করে। তবে ক্রিস তাকে সমস্ত ব্যাপারগুলো খুলে বলে। সে বলে যে আমার ফোনটা তো স্কাই নিয়ে চলে গেছে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে রোনাল্ড ফোনই ইউজ করে না, কারণ তার মতে যদি সে ফোন ইউজ করে তাহলে তার ব্লাড ক্যান্সার হবে। তবে এরপরে যতক্ষণে সে ক্রিসকে ফ্রি করতে যাচ্ছিল ততক্ষণে এখানে স্কাই চলে আসে। আর স্কাই আসার খবর শোনার পরে সে পাগলের মতো এদিক ওদিক দৌড়ানো শুরু করে। সে একটা পেন্টিং নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে, কারণ সে চিন্তা করছিল যে অন্তত কিছু তো আমার হাতে আসুক। তবে আসলে স্কাই ক্যামেরার মাধ্যমে তার সমস্ত মুভমেন্টগুলো দেখছিল। এই জন্য একটু পরে সে একটা বিশাল বড় তলোয়ার নিয়ে সোজা তাকে শেষ করতে সেখানে চলে আসে। আর যখনই তারা ফেস টু ফেস হয়ে যায় তখন মাত্র 2 মিনিটের মধ্যেই সেই বৃদ্ধকে কাবু করে ফেলে আর তাকে শেষ করে তার সমস্ত লোভ সেখানেই শেষ করে দেয়। তবে হ্যাঁ, এগুলোর মধ্যে ক্রিস কোনোভাবে ফ্রি হয়ে যায় আর সে কোনোভাবে ল্যাংড়াতে ঘরের বাইরে এসে এখান থেকে একটা বাইক নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে আসলে যেহেতু তার পাটা কাজ করছিল না, এই জন্য খুব বেশিক্ষণ সে বাইকটা চালাতেও পারে না। একটু পরেই সে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে আর একটা গাড়ির সামনে এসে পড়ে। আর এটা দেখার পরে এই গাড়ির মালিক, যার নাম সাবেস্টিয়ান, সে তাকে তার গাড়িতে তুলে আর তাকে নিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। এখানে ক্রিস সাবেস্টিয়ানকে বলে যে দ্রুত 911-এ কল দাও, কারণ তাদেরকে আমার একটা রিপোর্ট করতে হবে। আর সাবেস্টিয়ান এমনটাই করে। আর যখন ক্রিস একটা মেয়ের সঙ্গে কথাবার্তা শুরু করে তখন সে সমস্ত ব্যাপারগুলো তাকে এক্সপ্লেন করে বলা শুরু করে। তবে তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে এই হারামি সাবেস্টিয়ান তো ছিল স্কাইয়ের সঙ্গে মিলিত, কারণ সে এই গাড়িটা নিয়ে সোজা তার রুমের মধ্যেই চলে আসে। আর এরপর তারা দুজন মিলে আবারও ক্রিসকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে সাবেস্টিয়ান হচ্ছে গিয়ে স্কাইয়ের স্টেপ ফাদার, যে কিনা ছোটোবেলা থেকে স্কাইকে ট্রেনিং করে এমন বানিয়েছে যাতে করে সে সেই সমস্ত বড় লোকদেরকে টার্গেট করতে পারে যারা জীবনে খুবই নিঃস্ব ফিল করছে, আর তাদেরকে প্রেমের জালে ফেলে তাদের সমস্ত সম্পত্তিগুলো এমন করেই লুট করতে পারে। তো এখন এইটা শোনার পরে ক্রিস তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা তো অলরেডি আমার থেকে সমস্ত জিনিস নিয়েই গেছো, এখন তোমরা আমার কাছ থেকে কী চাও? তখন এখানে সাবেস্টিয়ান তাকে বলে যে আমরা তোমার কাছ থেকে সেই $14 মিলিয়ন বন্ড চাই যেগুলো তুমি ব্যাংকে জমা করেছিলে। তবে এইটা শোনার পরে যখন ক্রিস তাকে দেওয়ার জন্য না করে দেয় তখন সাবেস্টিয়ান তাকে বলে যে সেগুলো নেয়ার জন্য আমার তোমাকে দরকার নেই, তোমার একটা আঙুল হলেই আমার চলবে। আর এইটা বলেই খুবই জঘন্য ওয়েতে তারা তার আঙুলটা কেটে টেবিলের উপরে রেখে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা যখন জেমি ক্রিসের সঙ্গে মিট করানোর জন্য তার মেয়েকে নিয়ে এখানে চলে আসে, তখন ঘরের এমন ভাঙাচোরা অবস্থা দেখার পরে তার একটু সন্দেহ হয়ে যায়। আর একটু পরেই সে গিয়ে স্কাইয়ের সঙ্গেও মিট করে। আর যখন সে স্কাইয়ের কাছে ক্রিস সম্পর্কে জিজ্ঞেস করে তখন স্কাই তাকে বলে তুমি দ্রুত এখান থেকে চলে যাও, কারণ ক্রিস এখন ঘুমাচ্ছে আর সে কোনোভাবেই তোমার সঙ্গে দেখা করতেও চায় না। আর এর একটু পরে এখানে সাবেস্টিনও চলে আসে। আর সাবেস্টিনকে দেখার পরে তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে কোনো একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে। আর এরপর তারা দুজন জেমি আর তার মেয়েকে জোর করে সেই রুমের মধ্যে নিয়ে আসে যেখানে তারা ক্রিসকে বন্দি করেছিল, আর ক্রিসের সঙ্গেই তাদেরকে বন্দি করে দেয়। আর ক্রিস তার মেয়েকে দেখার পরে প্রচণ্ড রকমের কান্না করা শুরু করে। আর এদিকে সাবেস্টিন ক্রিসের সেই আঙ্গুলটাকে একটা প্লাস্টারের মাধ্যমে তার নিজের আঙ্গুলের মধ্যে লাগানোর ট্রাই করছিল, যাতে করে এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা সেই বন্ডগুলোকে সেখান থেকে বের করতে পারে। আর এগুলোকে বের করার জন্য সাবেস্টিন আর স্কাই মিলে সোজা চলে আসে ব্যাংকের মধ্যে। আর যখন এখানে তারা ফিঙ্গারপ্রিন্ট দেয় তখন আসলেই এই জিনিসটা কাজ করে, মানে ক্রিসের সেই আঙ্গুলের সাহায্যে তারা ব্যাংকের লকারটাকে আনলকও করে ফেলে। তবে এরপরে যখন তারা লকার খুলে সেখান থেকে বন্ডগুলো বের করে তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে এখানে কোনো বন্ড তো ছিলই না, বরং জেমির একটা লেটার এখানে পড়েছিল যেখানে সে লিখেছে যে লয়ারের বলাতে সে এখান থেকে সমস্ত বন্ডগুলো নিয়ে যাচ্ছে, কারণ যদি ডিভোর্সের পরে ক্রিস তাকে ফিনান্সিয়াল সাপোর্ট না দেয় আর তার সাথে অন্য কিছু করার ট্রাই করে তাহলে সে কোনোভাবেই এই বন্ডগুলো আর ফেরত দিবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো এদিকে জেমি ক্রিসকেও বলে দেয়। আর ক্রিস এগুলো শোনার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়। এখন যেহেতু দুই দিক থেকেই সে বাস খাচ্ছে, এখন তার করার মতো কিছুই ছিল না। তবে এখনও সে চায় তার মেয়েকে যে কোনো ওয়েতে সেভ করতে, এই জন্য সে এখানের ভেন্টিলেশন গেটটা ওপেন করে আর সেটা দিয়ে তার মেয়েকে বাইরে বের করার ট্রাই করে। আসলে তারা এই বাচ্চাকে সমস্ত ব্যাপারগুলো বুঝিয়ে দিয়েছিল যাতে করে সে এটা দিয়ে বাইরে গিয়ে এখানের সিকিউরিটির লকটাকেও খুলে দিতে পারে, আর তাছাড়া পুলিশের কাছে কল দিয়ে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করে বলতেও পারে। আর যখন এই বাচ্চাটা বাইরে বেরিয়ে চলে আসে তখন স্কাই আর সাবেস্টিন ক্যামেরাতে সমস্ত ব্যাপারটা দেখতে পারে। তারা দেখতে পারে যে এই বাচ্চাটা বাইরে ঘোরাফেরা করছে। আর এরপরে বাচ্চাটা গিয়ে এখানে লকটাকে ওপেন করে দেয়। তবে তখনই এখানে সাবেস্টিন আর স্কাইও চলে আসে। সাবেস্টিয়ান প্রথমেই তার রাগটা ঝাড়ার জন্য চলে আসে ক্রিসের কাছে।
তবে যখনই সে দরজাটা খোলে তখনই ক্রিস তার উপরে আক্রমণ করে দেয়। তবে যেহেতু তার পাটা কাজ করছিল না, এই জন্য সে আর বেশিক্ষণ টিকতে পারে না। আর সাবেস্টিন তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে তার মনের সমস্ত জাল মেটায়। আর এরপর সে স্কাইকে বলে তাকে শ্যুট করে দেওয়ার জন্য। তবে যখন স্কাই তাকে শ্যুট করার ট্রাই করছিল তখন কোনোভাবেই সে তাকে শ্যুট করতে পারছিল না। আর এই জন্য সাবেস্টিয়ানের মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে স্কাইকেই গালি দেওয়া শুরু করে। আর এতে করে প্রচণ্ড রাগ হয়ে স্কাই প্রথমে সাবেস্টিয়ানকেই শ্যুট করে উড়িয়ে দেয়। আর এই সুযোগটা পেয়ে যখন ক্রিস স্কাইয়ের উপরে আক্রমণ করে দেয় তখন তাদের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর যখন জেমি এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন সেও এই মারামারির মধ্যে নামার সিদ্ধান্ত নেয়। তবে স্কাই এতটাই পাওয়ারফুল ছিল যে তারা দুজন মিলেও তার সাথে পারছিল না। সে তাদের দুজনকেই আচ্ছা রকম ধোলাই করছিল। আর এরপরে যখনই স্কাই তাদের দুজনকে শেষ করতে যাচ্ছিল তখনই পেছন থেকে তাদের মেয়েটা চলে আসে আর সে সোজা স্কাইকেই শ্যুট করে দেয়, যেই জন্য স্কাই সোজা স্কাইতেই চলে যায়। আসলে যদি তাদের মেয়েটা 1 সেকেন্ডও লেট করতো তাহলে হয়তোবা তার বাবা মা দুজনকেই তার হারাতে হতো। আর মুভির লাস্টে আমাদেরকে এইটাও দেখানো হয় যে আসলে স্কাই যেই কাজগুলো করেছে সেগুলোর জন্য সে খুবই বেশি পস্তাচ্ছিল, এই জন্যই সে সাবেস্টিনকে শ্যুট করে মেরে ফেলেছিল। তবে আমার মনে হয় এটা হচ্ছে খুবই লেম একটা এক্সকিউজ। মানে প্রথমে সমস্ত কিছু লুট করো, সবাইকে মারধর করো, আর পরে গিয়ে একটু পস্তানোর নাটক করো। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।